আমরা হেডলাইন দিছি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো এখন এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় আমাদের একটু লেখাও আছে, লিখুন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তোমার তো হেডলাইন দেওয়া ছিল মনে একবার আবার পিছনে কিনা আছে। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় দুই ভাবে করা হয়। একটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে বের করা হয় তোমার আইসোটোপের শতকরা সংযুতি বা পরিমাণের মাধ্যমে। তো আমাদের প্রথমটা যদি আমরা হেডলাইন দেই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মাধ্যমে, এটা হেডলাইন দেওয়া হলে এটার মাধ্যমে যদি আমরা দেখি, আগে যদি আমরা এরকম লিখে রাখি কার্বন 12 আইসোটোপের ভরের, যারা লাস্ট ক্লাসে ছিল না পাশের কারো খাতা দেখে কয় পেজ ফাঁকা রাখা লাগবে দেখে বাসায় যাই, আগের ক্লাস তো সকালে গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা দেখে নিও। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, 1/12 অংশ এটা সমান কত? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার একটা নির্দিষ্ট মান আছে, এটার ভরটা কত জানো? এটা হচ্ছে আদর্শ হিসেবে ধরা হয়, এর সাপেক্ষে পরিমাপ করা হয়। এর মান হচ্ছে 1.66 into 10 inverse 24 গ্রাম। এটার পরিমাণ হচ্ছে এটা 1.66 into কত? 10 inverse 24 গ্রাম। আর যদি কেজিতে নাও তাহলে কত হবে? 1.66 into 10 inverse 27 কেজি। এটা ফিক্সড মান। আগে লেখো এটা কত লেখো? এটা লেখার পর এখানে কার্বন 12 আইসোটোপের ভর লিখতে পারো, বা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের এটা লিখলেই হবে। হ্যাঁ, তুমি চাইলে এখানে এরকম পারমাণবিক ভরের লেখা রাখতে পারো, এই পা ভরের মানে কি পারমাণবিক ভরের, বা শুধু ভরে লিখলেও হবে। তো এখন এটা লেখার পর এখানে সূত্রটা কি? আমরা যদি সূত্র লিখে রাখে এটা নিচে লিখবা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান উপরে হচ্ছে একটি পরমাণুর ভর, আর নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটা হচ্ছে সূত্র। কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে দেখো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর একটি পরমাণুর ভর, আর নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তার মানে কি দেখো, এটার মান তো আমাদের মুখস্থ, এটার মান আমরা জানি না, এই যে এটা কিন্তু মুখস্থ থাকবে। একটা পরমাণুর ভর যদি কোনো পদার্থের দিয়ে দেয়, এটা দিয়ে ভাগ দিলে ওই পদার্থের আমরা কি পাবো? আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। মানে শুধুমাত্র এই ভরটা থাকলেই হয়ে যাবে। বুঝছি আমরা? উঠাও, অঙ্ক একদম পিচ্চি অঙ্ক, সহজ। আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়? আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝানো হয় কার্বনের সাপেক্ষে এখানে কার কত ভর, আরেকজনের সাপেক্ষে কত। যেমন তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 5 টাকা, তো আমার সাপেক্ষে তোমার টাকা দ্বিগুণ। বুঝছো? তো এটা সূত্র হিসেবে এটা উঠাও। তোর তাসনিয়া কই ঘুমায় না? তোমাদের কি ফুল অ্যাটেন্ডেন্স পাওয়া যায় রবিবার থেকে?
কালকে ক্লাস কটা 12টা না কালকেও সবাই 12টায় আসবে বুঝছো? কালকেও সবাই 12টায় আসবে কালকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে শনিবার দিন ক্লাস 9 তো আমরা সুযোগগুলো কাজে নিতেছি যেটা আমরা আগে লেখো এটা লেখার পর এবার একটা অঙ্ক লেখো অঙ্ক লেখো হচ্ছে ফ্লোরিনের দেখো কত নম্বর অঙ্ক এটা মনে নাই সিরিয়াল শুরু থেকে কত নম্বর ছিল মনে না থাকলে লেখো লেখো ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 ম্যাথ কিন্তু হ্যাঁ ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 into 10 inverse 3.16 into 10 inverse 23 গ্রাম ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 into 10 inverse 23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো কার আপেক্ষিক পারমাণবিক ভর ফ্লোরিনেরই হবে যেহেতু মান দেয়া আছে ফ্লোরিনের হিসাব তো ফ্লোরিনেরই হবে তোমার পরীক্ষার খাতা দিছে পরীক্ষায় তুমি নাম্বার কম পাইছো বাসায় বিচার করছে তাহলে খাতা যেহেতু তোমার দিছে বিচার তোমারই হবে বুঝা গেছে জিনিস হচ্ছে এরকম দেখো এরপরে হচ্ছে আমরা এটা লেখার পর দেন হচ্ছে এখন আমরা যে এখানে একটা অঙ্ক করি কি দেয়া আছে ফ্লোরিনের একটা পরমাণুর ভর দেয়া আছে না ইভেন আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই কেন একক থাকে না তুমি বুঝতে পারবা দেখো তখন আমরা কি লিখবো দেখো মৌলবাদ দেখো এখানে মৌলবাদ এখানে কি লিখবে F মানে কার F এর আপেক্ষিক পারমাণবিক ভর এইখানে কি হবে দেখো এইখানে হবে হচ্ছে F এর একটি পরমাণুর ভর আর নিচে তো কার্বন 12 আইসোটোপ তো এরপরে হচ্ছে দেখো ফ্লোরিনের একটা পরমাণুর ভর দেয়া আছে 3.16 into 10 inverse 23 গ্রাম আর এটার মান তো আমাদের মুখস্থ কত 1.66 into 10 inverse 24 গ্রাম এই গ্রাম গ্রাম কাটাকাটি যায় যে কারণে আপেক্ষিক পারমাণবিক ভরে কি থাকে না একক থাকে না বুঝছেন না কত আসে ভাগ দাও দেখো 19 19 কিছুটা আসে কিনা যা আসবে তাই বুঝছেন অঙ্ক এর অঙ্ক সহজ একদম ডিসেম্বর এরপরে লেখো আরেকটা অঙ্ক লেখো আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি জানো নরমালি যদি এমন তুমি অভাবে পড়ছো মান নাই কোনো তখন আপেক্ষিক পারমাণবিক ভর বলতে তুমি বুঝবা পারমাণবিক ভর নরমালি যে আমরা যে লিখি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 সোডিয়ামের 23 এগুলো সাধারণত এইটা দিয়েই বের করে কারণ ওইটারে যেটা পারমাণবিক ভর ওইটারই আমরা যদি ঠেকায় পড়ি মান দেয়া না থাকে ওইটারে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে ধরতে পারি বুঝছেন না আর কম হলো সোডিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করো সোডিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করো সোডিয়াম কি এসো লিখতেছো এসো লেখো সোডিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করো সোডিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করো এক সপ্তাহ 8-10 দিনের অভ্যাস সকালে 11টা 12টা তাতে শেষ হয় আমার পড়তে কষ্ট হয়ে গেছে লিখছো কি করবা বলো তো সোডিয়ামের একটি পরমাণুর ভর করতে পারবা এই যে দেখো সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান এই না হ্যাঁ এরপর কি হয় দেখো এরপর যদি আমরা কি বা
এটা বের করতে বলছে নাকি? জি স্যার। তো তখন এটার মান কত? 23। বুঝছি আমরা কোনো কিছু দেয়া নাই, তার মানে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত বসাবো? 23 সমান সমান এটার মান কত? 1.66 ইনটু 10 ইনভার্স কত? 24 এত গ্রাম। আর উপরে হচ্ছে Na এর একটি পরমাণুর ভর, সব মান বসাই দিলাম। আর গুণন করো Na এর একটি পরমাণুর ভর সমান সমান কত? তখন 23 এর সাথে এটার গুণ না, ইনটু 1.66 ইনটু 10 ইনভার্স 24 এত। এটার সাথে কিন্তু গ্রাম আছে, কেন? আর আর গুণ, এই গ্রাম কি তুমি কাটাকাটি করতে পারছো? আর আর গুণ করলে গ্রাম থেকে গেছে। বুঝছি আমরা গ্রামটা নাইকার আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে একক নাই, কারণ একক কাটাকাটি যাবে। ক্লিয়ার? দেখো আজকে অন্ততপক্ষে চ্যাপ্টারের টপিকস সমাপ্ত, এটা আমরা উচ্চারণ করতে চাই। কালকে সিকিউ করব। কাজ আছে, দৌড়ে গতিতে যাওয়া লাগবে। এক্সাম হবে স্যার 19 তারিখ। তোমাদের কবে? সজনের কবে? আর তোমাদের এমএমএ না বলে পরে বিএন কবে? স্যার এপ্রিল দ্বিতীয় সপ্তাহে। আচ্ছা লেখো। লেখো লে হইছে না লেখা? হ্যাঁ দেখো, এবার খেয়াল করো, এখানে এই নিয়মে এটা বের করতে বলে অথবা এটা বের করতে বলে। এটা বের করতে বললে তো এটা না দিলেও চলে, আমরা মুখস্থ জানি। আর এটা বের করতে বলে একটা পরমাণুর ভর দিয়ে দিবে। অনেক সময় একটা পরমাণুর ভর দেয় না, আমাদের সিস্টেম করে বের করে আনতে হয়। এটা তো আমরা বের করব, এটা সিকিউতে করব। দেখো নেক্সট 2 নাম্বার পয়েন্ট, যেটা হেডলাইন ছিল আইসোটোপের শতকরা সংযুতির মাধ্যমে। কত থেকে 2 নাম্বার? ওটা হেডলাইন দাও। আইসোটোপের হেডলাইন দাও হচ্ছে আইসোটোপের শতকরা সংযুতির মাধ্যমে। এটার মাধ্যমে কি করি আমরা? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি। তখন কি হয় দেখবে, তোমার বইয়ে এটা সূত্র দেয়, ওইভাবে পড়ার দরকার নাই, একটু ঝামেলা হবে। আমরা অন্যভাবে দেখি। দেখো এখানে আমরা সূত্র লিখলাম, দেখো M1A1 প্লাস M2A2 প্লাস ডট ডট ডট, মানে কি যদি অসংখ্য থাকে, তিনটা থাকে, কথা বলো না, বুঝার চেষ্টা করো, এই জিনিসটা আগে পড়ো নাই। দেখো যদি অনেকগুলা থাকে তখন কি হবে? M3A3, M কি এর এটা বলতেছি পরে, M3A3, আরেকটা থাকলে M4A4, নিচে 100, এটা সূত্র। যেখানে M হচ্ছে শতকরা পরিমাণ আর A হচ্ছে ভর সংখ্যা। M শতকরা পরিমাণ, A হচ্ছে ভর সংখ্যা। লেখো এটা সূত্র।
বাড়ির লোকজন আসবে, আজকে রওনা দিবে, ম্যাক্সিমাম কালকে এসে পৌঁছাবে। আর যারা একটু বোনাস দ্বারা বেড়াতে, স্কুল নিজ দিয়ে বেড়াতে লিখছো? লেখি হচ্ছে লেখার পর আমরা একটা অঙ্ক লিখি। প্রকৃতিতে প্রাপ্ত ম্যাথ, প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের বুঝছো? প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের দুইটি আইসোটোপ Cl35 এবং Cl37। বলতে পারো স্যার ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান হলে না আইসোটোপ। প্রোটন সংখ্যা তো লেখেন নাই, দুইটাই ক্লোরিন, লেখার দরকার আছে প্রোটন সংখ্যা। দুইটা একই মৌল, তার মানে পারমাণবিক সংখ্যাটা একই হবে। লিখছো Cl35 এবং Cl37 ক্লোরিন। স্যার আপনি কি প্রত্যেকটা ক্লোরিন বলছেন? Cl। এরপরে লেখো এদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25%। আমাদের গরম লাগলে কিন্তু বই রয়েছে, গরম লাগে। শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25% হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এবার আমরা দেখি দেখবে কি কি দেয়া আছে, খেয়াল করো। আমরা লিখি হচ্ছে প্রথমে যে Cl কত ছিল 35 এর, বুঝছো Cl35 এর ক্ষেত্রে কি কি মান দেয়া আছে আমরা দেখি। এর মান দেয়া আছে শতকরা পরিমাণ M1 সমান কত, শতকরা পরিমাণ কত দেয়া, একটু আমরা লিখছিলাম না M কি শতকরা পরিমাণের, A কি ভর সংখ্যা, M1 সমান কত পার্সেন্ট, 75%। 75% বুঝছি না। এরপরে হচ্ছে A1 সমান কত 35। এরপর লেখো Cl37 এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তো দুইটা দেয়া আছে নাকি, লেখো কি কি দেয়া আছে। এখানে কি লেখা, দেখো এই যে দুইটা দেয়া আছে। এর ক্ষেত্রে M2 সমান কত 25%, A2 সমান কত 37। বুঝছেন না? M কি এর কি বোঝা গেছে? M হচ্ছে শতকরা পরিমাণ, A হচ্ছে ভর সংখ্যা। এটা লেখার পর এরপরে আমরা লিখি ক্লোরিনের, অতএব ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। বলতে পারো স্যার 1000 দিয়ে ভাগ দিলাম কেন? এই যে শতকরা পরিমাণটা আছে না, শতকরা সরাই দিতে গেলে কি 1000 দিয়ে ভাগ না, সরি 1000 তো না 100 আর কি। শতকরা তোমার যদি আমরা এখান থেকে সরাই ফেলতে চাই তখন কি করা লাগবে, 100 দিয়ে ভাগ করা লাগবে। কারণ এই যে এখানে মান বসাবো, দেখো M1 75 ইনটু A1 কত 35। তুমি বলতে পারো স্যার এই পার্সেন্ট কই গেল, পার্সেন্ট সরাই দিলে কি 100 দিয়ে ভাগ, এই কারণে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করছি। বুঝছেন না? এরপরে প্লাস M2 সমান কত 25 ইনটু A2 সমান কত 37, নিচে হচ্ছে 100। এখানে কিন্তু ডট 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 থাকবে না, এখানে আছেই দুইটা। আমরা এটাই বুঝাইছি, এখানে যদি আরো একটা আইসোটোপ দিত তাহলে এখানে প্লাস দিয়ে আরেকটা হইতো, চারটা দিলে চারটা হইতো। বুঝছেন না? হ্যাঁ, এবার দেখো কত আসে, তুমি হিসাব করবে কি, আমি লিখে দিই 35.5
এটার आंसर স্যার আপনার 10 থেকে ব্যাস 10 ভোল্টেজ না না ভোল্টেজের তিনটা ডিভিশন হয়ে গেছে এরপরও এরা আসে এদের বলছি তোমাদের আর লাগবে না তুমি সব পারো এরপরও না স্যার আমরা বলছি স্যার বাসায় গেলে তো আর পড়বে না নিজের কি দিয়েছে পড়া শুরু করবো এটা সব পড়ানো শেষ টেস্ট পেপার বলো সব সলভ করে শেষ এক্সাম দিতে দিন এক্সাম 2-3 বার করে দিছি আমি দিদি থেকে সো 35.5 না না করছি না এরপরে লেখো এরপরে একটা অঙ্ক লেখো এরপর লেখো হচ্ছে আরে 5 টাকা থেকে একসাথে বলছি হ্যাঁ থাক বাচ্চাগুলো থেকে সবাই বড় হয় বড় থেকে আবার বড় হয় কিন্তু লেখো লেখো হচ্ছে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ লিখছো প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ সিইউ যেটা লিখবা সিইউ 63 এবং সিইউ 65 বিদ্যমান সিইউ 65 বিদ্যমান এরপর লেখো কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5 হলে আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো কি করবো আমরা দেখো কিন্তু উল্টা আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে আইসোটোপ দুইটা কি বের করতে বলছে শতকরা পরিমাণ গড় আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক একই এখন এখানে যেহেতু আমাদের বলছে শতকরা পরিমাণ বের করতে তার মানে আইসোটোপ দিছে দুইটা তার মানে দুইটা মিলে 100% যদি যেমন আগেও দেখো দুইটা মিলে একটা 75 এটা 25 ছিল যদি তিনটা দিত মানে যতগুলা দিবে সব মিলে কত পার্সেন্ট হবে 100% তো আমরা প্রথমে যদি লিখি দেখো এই ধরে CU63 এর পরিমাণ M1 সমান ধরলাম x% M1 সমান কত ধরছে এই x এর মানটাই বের করা লাগবে বুঝছো আমরা তাহলে দেখো CU63 এখন হবে কত 65 এর পরিমাণ M2 সমান কত হবে তাহলে 100 - x%। বুঝছি কেন কারণ দুইটা মিলে টোটাল যদি 100% হয় এর মধ্যে একটা x% বাকিটা কত তাহলে 100 - x ক্লিয়ার এরপরে হচ্ছে হ্যাঁ এই স্যার বড় এটার মান বড় সমস্যা 100 চেয়ে বড় হবে দুইজন মিলে 100 ও স্যার স্যার 100 দুইজন এখন একজন 70 আর একজন তাহলে বিয়োগ করলে 30 দেখো এরপর লেখি হচ্ছে CU63 এর ভর সংখ্যা A1 = 63 CU65 এর ভর সংখ্যা A2 = 65 বুঝছি আমরা
আর কপারের কি দেয়া আছে? হ্যাঁ খাতা দিব, খাতা দেয়া শেষ। ওইদিন তো বললাম যে আজকে না, পরে তো দেখো আমরা লিখে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের একটু সূত্র লিখছিলাম না? তো আমরা যদি লিখে রাখো এই কপারের তুমি লিখতে পারো গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর একই কথা। গড় না দিলেও চলবে, শুধু কোশ্চেনে যেমন দিছে আমরা অমন লিখি। বুঝা গেছে? জিনিস কিন্তু একই। কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর। তুমি আমার মতো লেখা দরকার নেই, তুমি পুরোটা লিখো। তখন এখানে কি হবে? M1A1 প্লাস M2A2 নিচে 100 বুঝো আগে, পরে লিখো। এটার মান কত দিয়ে দিছে? 63.5 এটা দেয়া আছে। সমান সমান নিচে 100, M1 এর মান হচ্ছে x আর A1 এর মান কত? 63। তাহলে এখানে কত? 63x। বুঝছি আমরা? এরপরে হচ্ছে প্লাস M2 এর মান হচ্ছে 100 মাইনাস x ইনটু কত? 65। এরপরে হচ্ছে আর গুণন করলে আমাদের এখানে যেটা আসে 63.5 ইনটু 100 এটা মনে হয় আসে, মনে হয় না এটাই, দেখো। এরপর হচ্ছে প্লাস 6500 মাইনাস 65x এখানে বিয়োগ করলে কত থাকে? 6350 is equal to minus 2x plus 6500 বা 2x x রে এই পাশে নিয়ে আসছে আর এইটারে এই পাশে নিয়ে যায়। 6500 minus 6350 বা 2x is equal to 150 অতএব x is equal to 75। বুঝছি আমরা? তার মানে কি x is equal to এত, তার মানে হচ্ছে অতএব কপার 63 এর পরিমাণ। এখানে আমাদের শতকরা না লেখাই ভালো, কারণ শতকরা লিখলে ওই পাশে আবার পার্সেন্ট দিলে ঝামেলা। ওই যে সাপোজ মনে করি এক জিনিস দুইবার বলা যাবে না। এখন দেখবা টিভিতে বলে যে পাশের হার 75%, আর যদি বলে শতকরা পাশের হার 75 জন, তখন কিন্তু 75% আর বলা না, কারণ শতকরা এই পাশে বলেই দিছে। আমরা এখানে শতকরা লিখিনি, আমরা ওই পাশে পার্সেন্ট দিব। এত এর পরিমাণ কত পার্সেন্ট? 75%। তাহলে CU65 এর পরিমাণ 100 মাইনাস 75 এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু 25%। এই হচ্ছে आंसर। লেখো। লিখছো? লেখা শেষ হলে এরপর লেখো নেক্সট। হেডলাইন দাও। আইসোটোপের প্রয়োগ। আইসোটোপের প্রয়োগ এবং বিভিন্ন তথ্য। আইসোটোপের প্রয়োগ এবং বিভিন্ন তথ্য।
মানে এটা হচ্ছে এই টপিকস মেইনলি পুরোটাই অবজেক্টিভের জন্য, মানে আইসোটোপ কোন আইসোটোপ কিসে ব্যবহৃত হয়। তোমার অবজেক্টিভে দিল যে পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়। তোমার মনে করো যেমন পৃথিবীর আগের তো কেউ জীবিত নাই, তখন কেমনে বুঝো? অনেক সময় দেখা যায় একটা হাড় পাইছে কোন প্রাণীর কত বছর পূর্বের, এটা কি করে টেস্ট করে বের করে ফেলে। তোমার একটা চুল দিয়ে ডিএনএ টেস্ট করে বের করে ফেলে যেটা তুমি ছিলা। এই যে তোমার এই জিনিসগুলো যে ব্যবহার করে এগুলো মনে করো কিসের মাধ্যমে, এই যে কত বছর আগের পূর্বের এই পৃথিবীর বয়স নির্ধারণ এভাবে কি ব্যবহৃত হয়? কার্বন 14 আইসোটোপ। বলতে পারো কার্বনের পারমাণবিক ভর তো 12 তো এর আদর্শ মান, বাট আমরা আইসোটোপ মানেই তো ভর সংখ্যা কি, প্রোটন সংখ্যা কি, ভর সংখ্যা কি হয়ে যাবে, চেঞ্জ হবে। তো আমরা লিখি আগে এটা নিচে 1 2 3 দিয়ে পয়েন্ট লেখো। 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের দেহের ভিতরে মানুষ অসুস্থ হলে তখন ওইটা তোমার স্ক্রিনে দেখে এক্স-রে করে দেওয়া যে হাড়ি ফাটল ধরছে দেখতেছো, এটার ভিতরে যে আলোক রশ্মি যায় রিফ্লেকশন করে ছবি তুলে যে পাঠায়, এটা আমরা কিভাবে বুঝি? এগুলো আইসোটোপের মাধ্যমে। তো লেখো 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে টেকনেসিয়াম 99। এই যে এরকম লিখতে পারো, দেখো টিসি হাইপেন দিয়া 99, এইভাবেও লেখা যায় টিসি 99। এই যে হাইপেন দিয়া 99 লেখা মানে কি জানো? এটি ভর সংখ্যা। এটা টিসি 99, টেকনেসিয়াম 99 লিখছো? হ্যাঁ মৌল, যে টিসি যে টেকনেসিয়াম 99 দ্বারা শরীরের রোগাক্রান্ত স্থান শনাক্তকরণ করা যায়। দেখো এক্ষেত্রে আইসোটোপটি গামা রশ্মি নির্গমন করে। যেরকম বলবে যে নিচের কোনটি থেকে গামা রশ্মি নির্গত হয়, বুঝছেন না? অবজেক্টিভও কিন্তু তোমার যখন পরীক্ষা দিবা স্কুলে মিলাই দিব যে প্রত্যেকটা জিনিস অবজেক্টিভ আকারে নাই, বাট তোমার পয়েন্ট আকারে লেখা আছে গামা রশ্মি নির্গত হয়, কারণ পুরো চ্যাপ্টার অবজেক্টিভ আকারে তো লেখা পড়ানো সম্ভব না। তোমার বলবে যে টেকনিশিয়ানের যে গামা রশ্মির জীবনকাল কতক্ষণ, লেখো লেখো হচ্ছে টেকনিশিয়াম 99, এই পয়েন্টের মধ্যেই টেকনিশিয়াম 99 এর জীবনকাল মানে কত ঘন্টা কার্যকর থাকে? জীবনকাল 6 ঘন্টা। জীবনকাল 6 ঘন্টা। সামনে কি স্যার? কত থাকবে বাইরে 99 কোন জায়গায় আছে দেখো। ভর সংখ্যা তুমি পারমাণবিক ভর ধরে খুঁজতেছো, তুমি পারমাণবিক সংখ্যা ধরে খুঁজতেছো, সংখ্যা ধরে খুঁজে তো পাবো না। পারমাণবিক ভর 99, আর তুমি খুঁজতেছো যে হাইড্রোজেন 1 হিলিয়াম 2, এটা কি? এটা তো পারমাণবিক সংখ্যা। এরপর লেখো খুঁজে পাই যাবে, দেখো দেখো এরপর নেক্সট লেখা শেষ হলে 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো লেখা হচ্ছে আয়োডিন 131, আয়োডিন 131, আয়োডিন 131 থাইরয়েডের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়োডিন 131, আয়োডিন হচ্ছে I131, আর যদি উপরে লেখো 131, দুই ভাবে লেখা যায়। হ্যাঁ, আয়োডিন 131 থাইরয়েডের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এরপর লেখা হচ্ছে এখন ব্যবহৃত হয়, লিখছো? এরপর লেখো এক্ষেত্রে বিটা রশ্মি নির্গত হয়। যেমন আগেরটায় ছিল টেকনিশিয়ামে ছিল কি গামা, আর আয়োডিনে কি বিটা, এগুলো অবজেক্টিভে দিবে।
কোনটা কি নিরাময়ে ব্যবহৃত হয়? এরপর লেখো 3 নম্বর পয়েন্ট, ইরিডিয়ামের আইসোটোপ, ইরিডিয়াম আইআর, ইরিডিয়ামের আইসোটোপ লিখছো, ইরিডিয়ামের আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়, ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। ভাগ্য ভালো হলে অপারেশনে বাচ্চা হতো। অনেকেই তো যেমন ইয়ারে তো ব্রেন ক্যান্সার হয়েছিল, যুবরাজ সিং ক্রিকেটার, বেঁচে গেছে। আমাদের দেশের যে সামিয়া ছিল ব্রেন ক্যান্সার হয়েছিল। লেখো, এরপর লেখো নেক্সট, পরের পয়েন্ট দিয়ে লেখো কোবাল্ট 60, কোবাল্ট হচ্ছে CO, কোবাল্ট 60, হ্যাঁ 60 লিখছো, কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি, কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে, কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে। এরপর লেখো ফসফরাস 32, P32 রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। রক্তের স্যার লিউকোমিয়া লিখছো, পরের পয়েন্ট লেখো, লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এরপর পয়েন্ট লেখো তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ, তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপের জন্য, তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপের জন্য গাইগার মুলার, গাইগার মুলার কাউন্টার নামক যন্ত্র ব্যবহৃত হয়, গাইগার মুলার কাউন্টার নামক যন্ত্র ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপে গাইগার মুলার কাউন্টার নামক যন্ত্র ব্যবহৃত হয়। এরপরে লেখো কার্বন 14 দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়, কার্বন 14 দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়। তুমি এই পার্ট থেকে অবজেক্টিভ তুমি যখন সামনে স্কুলে পরীক্ষা দিবা অবশ্যই পাবা, কোনো না কোনো ওয়েতে আসবেই কোনোভাবে। লিখছো, এরপর লেখা হচ্ছে এরপর লেখো 1986 সালে রাশিয়ার 1986 সালে রাশিয়ার ব্র্যাকেটে লিখবা বর্তমান ইউক্রেন, কারণ আগে ইউক্রেন রাশিয়া একসাথে ছিল, এখন ইউক্রেনের মধ্যে বর্তমান ইউক্রেন। হ্যাঁ 1986 সালে রাশিয়ার ব্র্যাকেট লিখবা বর্তমান ইউক্রেন। হ্যাঁ, কারণ অপশনে যদি থাকে যে মনে করো এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিল, যদি অপশনে ইউক্রেন দেয়া থাকে অ্যানসার হবে ইউক্রেন, না থাকলে অ্যানসার হবে কি রাশিয়া। দুইটা দিবেন। দেখো
1986 সালে তখন ইউক্রেন আলাদা হয় নাই, বুঝছো? কি লিখছি আমরা? রাশিয়ার চেরনোবিলে, চেরনোবিল, এই যে চেরনোবিল, চেরনোবিল হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম। চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেখছো? এরপরে লেখা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির তেজস্ক্রিয় আইসোটোপের, হ্যাঁ, তেজস্ক্রিয় আইসোটোপের থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় আইসোটোপের থেকে বা আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, যা ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। এই কারণে পারমাণবিক বোমা নিক্ষেপ করে এটা ক্ষতিকর। যেমন দ্বিতীয় আলফা বিটা গামা নির্গত হয়, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকিতে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ, মনে করি যে পারমাণবিক বোমা ফলানো হয়েছিল। এগুলা মনে করে এইখানে ওইখানে এখনো অনেক বাচ্চা কাচ্চা জন্মায় বিকলাঙ্গ হয়ে, মানে ওই পরিবেশটাই মনে এত পরিমাণ, এই কারণে এই যে এত যুদ্ধ চলে, কেউ কিন্তু পারমাণবিক বোমা মারে নাই। ওইটা মারা মানে বিশ্বযুদ্ধ লেগে যাবে। কি লিখছো বলো তো? আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, যা ক্যান্সার রোগ সৃষ্টি করে। বুঝছি আমরা? এরপরে আর তেমন কিছু দেখি না। তারপরে আরেকটা নীতি আছে, ওটা আমরা আগামী দিন দেখা, যদিও একটু তোমাদের নাই, তারপর একটু দেখা। এরপরে আরেকটা পয়েন্ট দাও, তোমাদের তো ছুটি লাগবে না? হাইড্রোজেনের 4টা পয়েন্ট দিয়ে রাখা দাও, হ্যাঁ? এটা আমরা আগামী দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আগামী দিন আমরা সিকিউ করব।